এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। 270 অথবা 280 সকালে হয়তো খুব হার্ড হয়ে আসবে, তো ওই সময়টা আমাদের একটু খুব ক্যালকুলেটিভভাবে ব্যাটিং করা লাগবে। ঝড় বৃষ্টির পর আলোক স্বল্পতায় স্থগিত ফেডারেশন কাপের ফাইনাল, 1-1 সমতায় খেলা। বসুন্ধরা কিংস ও আবাহনীর হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে সিদ্ধান্ত জানাবে বাফুফে। প্রধান উপদেষ্টার সঙ্গে দোহায় আর্থনা সম্মেলনে অংশ নিলেন দেশের 4 নারী ক্রীড়াবিদ। প্র্যাকটিস ফ্যাসিলিটিস ও আবাসন ব্যবস্থা উন্নয়নে সহযোগিতার আশ্বাস কাতারের। এবং তাওহিদ হৃদয়কে খেলাতে ডিপিএলে বাইলস পরিবর্তনের অভিযোগ অস্বীকার মোহামেডানের। বিশেষ কারণে নিষেধাজ্ঞার 1 ম্যাচ কমানো হয়েছে বললেন ক্লাব কর্মকর্তা। দেখছিলেন শিরোনাম। শুরুতে সিলেট টেস্টের খবর জানাবো। বৃষ্টির বাগড়া আর আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা বন্ধ হওয়ার আগে লাক্কাতুরা দেখেছে শান্তর দৃঢ়তা। মুশফিক জয়দের ব্যর্থতার পরেও টাইগার কাপ্তানের আনবিটেন 50-তে বাংলাদেশের লিড 112 রানে। 25 রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষ করা সিমন শিষ্যদের সংগ্রহ 4 উইকেটে 194 রান। দিগেন সিংহের ক্যামেরায় সিলেট থেকে উপবণিকের ম্যাচ রিপোর্ট। দেশের পক্ষে রেকর্ড 95 নম্বর টেস্ট খেলতে নামা মিস্টার ডিপেন্ডেবলের তকমা পাওয়া একজন ক্রিকেটারের আউট হওয়ার ধরন দেখুন। পরিস্থিতি কথা ভুলে যান, বরং ভিন্ন অ্যাঙ্গেলে দেখুন। তবে কি শেষের ডাক শুনতে পাচ্ছেন মুশফিক? গেল বছর রাওয়ালপিন্ডির পর 12 ইনিংসে 50-র দেখা নাই। অভিজ্ঞ মুশফিক যেন কার্যত দলের বোঝা। তবে শুধু মুশফিকই নয়, প্রশ্ন উঠেছে মাহমুদুল হাসান জয়ের অ্যাপ্রোচ কিংবা আউট হওয়ার ধরন নিয়েও। প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসের রানের জন্য হাঁসফাঁস করা জয়। এদিন ফিরলেন 33-এ। সঙ্গে টিম ম্যানেজমেন্টকেও মনে করিয়ে দিলেন অঙ্কনের কথা। এত গেল মধ্যখানের গল্প। শুরুতে বৃষ্টির ভাগড়া, যে কারণে তৃতীয় দিনের প্রথম সেশনে মাঠে গড়ায়নি একটা বলও। দলগুলো স্টেডিয়ামে আসে টিমে তালেই। 3 ঘন্টা পর খেলা শুরু হলে ব্লেসিং মুজারাব্বানির আঘাত। এরপর প্রথম ইনিংসের মতো শান্ত আর মুমিনুলের প্রতিরোধ। প্রথম ইনিংসে 50 তোলা মিনি এদিন আউট হন অর্ধশতকের 3 রান আগে। ভাঙে এই দুজনার 65 রানের পার্টনারশিপ। এরপর মুশফিকের দায়িত্বহীন ব্যাটিংয়ের কথা তো বলা হয়েছে আগেই। শেষ বেলায় আবারও সেই গুটিয়ে যাওয়ার শঙ্কা। তবে সাহসের নাম নাজমুল হোসেন শান্ত। অবশ্য ভাগ্য তো সবসময় সাহসীদের পক্ষেই থাকে। স্রোতের বিপরীতে তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম 50। অন্য পাশে জাকের আলী অনিক ধীর স্থির। এ দুজনার ব্যাট দিনটাকে হতে দিল না জিম্বাবুয়ের। শেষ বেলায় ফ্লাডলাইটে ম্যাচ চলছে অনেকক্ষণ। তবে আলোক স্বল্পতায় মোটে 44 ওভারেই দিনকে শেষ বলতে হয় ফিল্ড আম্পায়ারদের। ততক্ষণে টাইগারদের লিড 112 রানে। চতুর্থ দিনের বড় রোমাঞ্চের অপেক্ষা। শান্তর প্রতিরোধ, বৃষ্টি, আলোক স্বল্পতা সব ছাপিয়ে আলোচনায় মুশফিক। আলোচনায় চতুর্থ দিনের প্রথম ইনিংস। তার উপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য। তবে বৃষ্টির কারণে ঘটে যেতে পারে অন্য কিছু। সেগুলো দেখার জন্য থাকতে হচ্ছে টেস্টের শেষ দিন পর্যন্ত। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপুবণিক, সময় সংবাদ। সিলেট টেস্ট জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে 270 থেকে 300 রানের লিডই যথেষ্ট হবে। তাই চতুর্থ দিনের প্রথম সেশনের দিকে তাকিয়ে মুমিনুল হক আক্ষেপ আছে নিজের ইনিংস বড় করতে না পারায়। মুশফিকের ফর্ম নিয়েও উদ্বিগ্ন নন মুমিনুল। লাক্কাতুরায় রান চান টাইগার টেলেন্ডারদের কাছ থেকে। তৃতীয় দিনে মোটে 44 ওভারের খেলা, তাতেই পেন্ডুলামের মতো দুলছে লাক্কাতুরা টেস্টের ভাগ্য। অবস্থাটা এমন যে কোনো মুহূর্তেই পাল্টে যেতে পারে সমীকরণ। দিন শেষে টাইগারদের 112 রানের লিড, হাতে আছে 6টা উইকেট। ক্রিজে শান্ত আর জাকের আলী অনিক। প্রশ্ন ছিল মুমিনুলের কাছে এই উইকেটে কত রান নিরাপদ? 300 হলে খুব ভালো। 300 যদি না হয় 270 অথবা 280 সকালে হয়তো খুব হার্ড হয়ে আসবে, তো ওই সময়টা আমাদের একটু খুব ক্যালকুলেটিভভাবে ব্যাটিং করা লাগবে। আবার কোন একটা সময় দেখবেন যে খেলাটা হয়তো ছাড়বে, তো আমরা আবার একটা সময় আসবে আমরা খেলাটা ধরবো। তো ওই ক্রাঞ্চ মোমেন্ট যেটা বলেন, যে সময়টা আমাদের থাকবে, ওই সময়টা আমাদের আরও লম্বা সময় ব্যাটিং করার মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হবে। যেটা অনেক আমরা দুইটা যে আমরা শান্ত যেমন একটা 50 রানের পার্টনারশিপ হয়েছিল, ওই জায়গাটা আমরা কিন্তু ওই জায়গা থেকে আমরা কিছু বেরিয়ে গেছি। তো ওইরকম আর একটা মোমেন্ট আসবে, ওই সময়টা ওই 50 রানের পার্টনারশিপটা 150, তো 200, 170, 80 করলে তখন ওই 300 যেটা বললাম 270, 280 অথবা 300 এটার কাছাকাছি সম্ভব। মুমিনুলের এমন
আত্মবিশ্বাসের কারণও আছে। মাহিদুল ইসলাম অঙ্কন না থাকলেও মিরাজ ছাড়াও ব্যাট চালাতে পারেন তাইজুল হাসানরা। গুরুত্বপূর্ণ সময় তাই দলের কাছ থেকে চান দায়িত্বশীল আচরণ। আমাদের ট্যালেন্টের যারা আছে তাইজুল, তারপরে হাসান, ওরা ব্যাটিং করতে পারে, এই কারণে মানে কনফিডেন্সটা একটু বেশি আর কি। শেষের দিকে আপনি যদি ট্যালেন্টাররা যদি আপনার 50 রানও যোগ করে, ওই 50 রানের কারণে কিন্তু ম্যাচ জিতে। তবে সেখানে আছে আক্ষেপও। সিলেটের ট্রু উইকেটে 2 বার সেট হয়েও মুমিনুল ব্যর্থ নিজের ইনিংস বড় করতে। তাই তো হয়েছে বোধোদয়। মুশফিককে নিয়েও উদ্বিগ্ন নন মিনি। আমি কোনোভাবে ওনারা নিয়ে ওরিড না, কারণ এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, উনি জানে কীভাবে ব্যাক করতে হয়। যখন টেস্ট ম্যাচ খেলি তখন হয়তো 100 চিন্তা ভাবনা করে খেলি না, চিন্তা করি যে কীভাবে 4 সেশন অথবা 5 সেশন, 3 সেশন, 3.5 সেশন, 400 ব্যাটিং করা যায়। তো ওই হিসেবে চিন্তা করলে, আমি যে সিনিয়র ব্যাটসম্যান, ওই হিসেবে চিন্তা করলে আমার কাছে মনে হয় যে আমি 2 ইনিংসে সেট হয়ে আউট হয়েছি। দেখেন আমি ম্যাক্সিমাম হয়তো 1 সেশন খেলতে পেরেছি। 1 সেশন সিনিয়র প্লেয়ার হিসেবে 1 সেশন কোনোভাবে এটা কাম্য না। আমার কাছে মনে হয় যে আমি যদি 3 সেশন ব্যাটিং করতে পারতাম আরও, তাহলে হয়তো ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসে ভালো একটা পজিশনে চলে যেতে পারতাম। লাক্কাতুরার 22 গজ নিয়েও প্রশংসা ঝরল মুমিনুলের কণ্ঠে। ঘরোয়া ক্রিকেটেও চান এমন উইকেটই। মাহবুব লিমন, সময় সংবাদ। এবারে ফুটবলের খবর। নানা নাটকীয়তার পরও ফাইনাল হয়নি ফেডারেশন কাপের। ময়মনসিংহে আলোক স্বল্পতার কারণে বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যকার ম্যাচ স্থগিত করা হয়। 1-1 গোল সমতায় শেষ হয় এদিনের খেলা। পেশাদার লীগ কমিটির বৈঠকের পর এই ম্যাচ নিয়ে সিদ্ধান্ত জানাবে বাফুফে। রিফাতুল ইসলাম মিরনের রিপোর্ট। সাসপেন্স, বাগবিদণ্ডা, কার্ডের ছড়াছড়ি, কালবৈশাখীর তাণ্ডব, কি ঘটেনি এক ফেডারেশন কাপের ফাইনালে। তবে সবকিছুই বৃথা আলোক স্বল্পতায়। দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ফেড কাপের 2 ফাইনালিস্ট ম্যাচ শেষ করেছে অমীমাংসিতভাবে, তাও আবার শেষ বাঁশি বাজার মাত্র মিনিট 15 আগে। এর আগে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে জমজমাট ফাইনালের শুরুতেই আশা জাগায় বসুন্ধরা কিংস। 6 মিনিটে সাদউদ্দিনের ফ্রি কিক থেকে দলকে লিড এনে দেন এদুয়ার্দো লেসকানো। গোল হজম করে ম্যাচে ফেরার চেষ্টা চালায় আবাহনী। 15 মিনিটেই খেলা জমিয়ে তোলে আকাশী নীলা। দলকে সমতা এনে দেন ইব্রাহিম। ম্যাচের 38 মিনিটে বাগবিদণ্ডায় জড়ান 2 দলের খেলোয়াড়। কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর আবার মাঠে গড়ায় খেলা। 1-1 সমতায় শেষ হয় প্রথমার্ধ। এরপর বৈশাখী ঝড় ওলটপালট করে দেয় সবকিছু। বৃষ্টির কারণে 1 ঘন্টা স্থগিত থাকে ম্যাচ। ঝড় বৃষ্টি থামলেও খেলা মাঠে গড়াতে জটিলতা। ভেন্যুর উপযুক্ততা যাচাই না করে শুধুমাত্র নামকে অস্তে ঢাকার বাইরে ম্যাচ আয়োজন করেছে বাফুফে। ফুটে উঠেছে তার বাস্তব চিত্র। নেই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা। আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়টিও বোধহয় মাথায় ছিল না কারো। শেষ পর্যন্ত কর্দমাক্ত মাঠে আবারও নামে 2 দলের ফুটবলার। নির্ধারিত সময়ে ফলাফল না আসায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে আলোক স্বল্পতার কারণ দেখিয়ে ফাইনাল ম্যাচ স্থগিত করেন রেফারি। এ নিয়ে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। এটা লিগ কমিটি, আপনার ইজ বেটার টু টক টু দ্য লিগ কমিটি, দে উইল গিভ ইউ দ্য ইনফরমেশন। তো আমি তো প্রথমেই বললাম যে আমার কাছে মনে হচ্ছে ম্যাচটা আরও কন্টিনিউ করতে পারে। আগে আপনার ওই যে এটা 15 মিনিট হবে না, এই সিদ্ধান্ত নিয়ে বন্ধ করাটা সঠিক হয়েছে কিনা এটা আমার মনে হয় যে ভাবার বিষয় আছে। রেফারি নিজেও বুঝতেছে যে এই ইনসাফিসিয়েন্ট লাইক, সুতরাং গোলকিপারের জন্য তার জন্য অসুবিধা, যার জন্য সে অ্যাবান্ডন ঘোষণা করছে। না, আমাদের কোনো আপত্তি নেই, আমরা খেলবো আবার। তবে পরবর্তীতে ফাইনাল ম্যাচ আয়োজনের দিনক্ষণ ও পদ্ধতি নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছে বাফুফে। খেলা কবে হবে, আগামীকাল হবে না 3 দিন পরে হবে, প্রফেশনাল লিগ কমিটি ডিসিশন নেবে। ঠিক আছে। ঝড় বৃষ্টি ও আলোক স্বল্পতার কারণে ফেডারেশন কাপ ফাইনালের ম্যাচের ফলাফল নির্ধারিত হয়নি। এই ম্যাচ আবার কবে হবে সেজন্য অপেক্ষা করতে হবে পরবর্তী লিগ কমিটির মিটিং পর্যন্ত। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ময়মনসিংহ। এদিকে ময়মনসিংহে ফেডারেশন কাপ ফাইনালে ছিল নজিরবিহীন অব্যবস্থাপনা। অল্প সময়ের ঝড়েই ভেঙে যায় ডাগ আউট ও প্রেস বক্স। নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় বৃষ্টিতে মাঠে জমা যায় পানি। এ নিয়ে প্রশ্ন করা হলেও সদুত্তর দিতে পারেননি বাফুফে কর্তারা। বিস্তারিত দেখে নেব রিফাতুল ইসলামের আরও একটি প্রতিবেদনে। মুহূর্তের ঝড়ে লন্ডভন্ড ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম। উড়ে যায় ডাগআউট, ভেঙে পড়ে প্রেস বক্সের কাঠামো। স্কোরবোর্ড দেখে বোঝার উপায় নেই কিছুক্ষণ আগেও এখানে কোনো ম্যাচ চলছে।
মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে পানিতে টইটুম্বুর আউটফিল্ড। নিষ্কাশনের আধুনিক ব্যবস্থা না থাকায় টেবিল দিয়ে পানি সরানোর হাস্যকর প্রচেষ্টাও লক্ষ্য করা গেছে মাঠ কর্মীদের মাঝে। দেশের ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে এমন দৃশ্য অবাক করেছে সবাইকে। দীর্ঘদিন ধরে এই স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করলেও সংবাদকর্মীদের জন্য নেই কোনো প্রেস বক্স। ঝড়ের তাণ্ডবে নামমাত্র অস্থায়ী প্রেস বক্সটিও অকেজো হয়ে পড়ে। এতে বিপাকে পড়তে হয়েছে গণমাধ্যম কর্মীদের। মাঠের পাশে যে ড্রেনেজ সিস্টেম, এই ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ভালো থাকা উচিত। পানি এমনভাবে আটকে গিয়েছে, পুরো ড্রেনটাই বন্ধ, এটা চলছে একেবারে কোনো অভিভাবকহীনভাবে। যে কোনো খেলায় সংবাদ মাধ্যমের প্রায়োরিটিটা সবার উপরে থাকে, যে সংবাদ মাধ্যম কোথায় বসবে, কোত্থেকে বসে খেলা দেখবে, তাদের সুযোগ সুবিধাগুলো কী কী থাকবে। এবং ময়মনসিংহে তো এটা নাই। 99% স্টেডিয়ামে আসলে যে কোনো প্রেস বক্স নাই। গত 3-4 বছর ধরে ঢাকার বাইরেই খেলা হচ্ছে। ফুটবল ফেডারেশন যদি সেইভাবে জোর একটা দাবি বা তাদের রিকোয়ারমেন্ট যদি এনএসসিকে প্রেজেন্ট করতে পারতো যে হ্যাঁ, যে এই ভেন্যুগুলোতে আমার এই জায়গাগুলো ঠিক করে দিতে হবে। হামজা সামিদদের নিয়ে সমর্থকদের মন ভুলিয়ে রাখলেও টুর্নামেন্ট ব্যবস্থাপনা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই বাফুফের। গ্যালারি, ডাগআউট, মাঠ সবকিছু ছিল সেকেলে। সব মিলিয়ে অবকাঠামোর সংকট থাকলেও এখানে ম্যাচ আয়োজন করেছে বাফুফে। যে বিষয়ে প্রশ্ন করা হলেও মেলেনি সদুত্তর। ঠিক আছে, এগুলো নিয়ে পরে আলোচনা হবে। ফুটবল ফেডারেশনের পাশাপাশি এই অব্যবস্থাপনার দায় এড়াতে পারে না জাতীয় ক্রীড়া পরিষদও। কারণ বাফুফে ব্যবহার করলেও স্টেডিয়াম ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব এনএসসির। এরকম অভিজ্ঞতা আমাদের ইতিপূর্বে কখনো হয়নি। আমরা আজকে এই বিষয়টার মুখোমুখি হয়েছি। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই একটা সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে আমরা এই সমস্যাগুলোকে সমাধানের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। ফেডারেশন কাপ ইতিহাসে অন্যতম আলোচিত ফাইনাল হতে পারত আবাহনী বসুন্ধরার এই ম্যাচ। তবে বাফুফে আর ক্রীড়া পরিষদের দায়সারা কাজে যে ম্যাচ এখন সমালোচিত, এই ভুল থেকে শিক্ষা নেবেন তো সংশ্লিষ্টরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ময়মনসিংহ। ফেডারেশন কাপের ফাইনাল ঘিরে ব্রহ্মপুত্র পারে বাড়তি উন্মাদনার কথা থাকলেও তেমন কিছুই দেখা যায়নি। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ছিল না প্রত্যাশিত দর্শক। গ্যালারির 4 ভাগের 3 ভাগই ছিল ফাঁকা। কারণ হিসেবে দর্শকরা দায়ী করছেন প্রচারণার অভাব ও টিকিট ব্যবস্থাপনাকে। হোসেন আলীর ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী ওবায়দুল হক। ঘরোয়া ফুটবলের অন্যতম বড় আসর ফেডারেশন কাপ। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী লড়াইয়ে মাঠে নামে আবাহনী ও বসুন্ধরা কিংস। যে দল দুটির আছে বৈরী ইতিহাস, দেশের ঘরোয়া ফুটবলে যাকে বলা হয় মডার্ন ক্লাসিকো। এ ফাইনাল ঘিরে ব্রহ্মপুত্র পাড়ে বাড়তি উন্মাদনার কথা থাকলেও দেখা গেছে ভিন্ন চিত্র। গতবারের ফেডারেশন কাপ ফাইনালও হয়েছিল এই রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে, ছিল গ্যালারি ভরা দর্শক। তবে বছর ঘুরতেই এবার উল্টো চিত্র এই স্টেডিয়ামটিতে। গ্যালারির 4 ভাগের 3 ভাগ অংশই দর্শক শূন্য। ঘরোয়া ফুটবলে নেই দর্শক। এর মাঝেই ময়মনসিংহে 50 টাকায় টিকিট কেটে ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকতে হয় দর্শকদের। ক্লাবের সমর্থক হিসেবে কিছু দর্শক মাঠে আসলেও পকেটের টাকা খরচ করে মাঠে এসে খেলা দেখতে দর্শকরা আগ্রহ দেখায়নি বলে মনে করছেন আগত দর্শকরা। সেই সঙ্গে প্রচারণার অভাবকেও দায়ী করছেন স্থানীয়রা। খেলা আমরা আগেও দেখতে আসছি, তখন কোনো টিকিট ছিল না। এখন টিকিট দেওয়ার কারণে আমাদেরই অনেক সহপাঠীরা ছিল যারা টিকিটের কথা শুনে আসে না। অনেকেই কিন্তু জানেনই না যে এত বড় আয়োজনটা এখানে হচ্ছে, এবং আরও যদি প্রচারণা বেশি করে করা যেত তাহলে দর্শক উপস্থিতি আরও বাড়ত বলে আমরা মনে করি। আশেপাশে প্রায় 3 ভাগের 2 ভাগই খালি, জাস্ট বিকজ যে টিকিট দেওয়া হয়েছে এই কারণেই। আর আমরা গতবার ওই ফাইনাল ম্যাচ দেখছি, এই জায়গায় হয়েছিল, গতবার আসলে টিকিট ছিল না। এদিকে প্রচারণার বিষয়টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর দায় চাপিয়ে দর্শক উপস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাফুফে কর্মকর্তা। প্রচারণার ব্যাপারে সম্পূর্ণ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পরে দায়িত্ব ছিল। টিকিটের বিষয়ে বিএফএফ এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের 2 জন সমন্বয়ে এটা করেছে। প্রায় 15,000 দর্শকের ধারণ ক্ষমতা রয়েছে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কাতারের আর্থনা সামিটের প্রথম দিনে ব্যস্ত সময় পার করলেন 4 নারী ক্রীড়াবিদ। সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাদের অবদানের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে আর্থনা সামিটে যোগ দেন নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার এবং ফরওয়ার্ড শাহেদা আক্তার রিপা। আর নারী ক্রিকেট দলের প্রতিনিধি হিসেবে আছেন সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণে এই 4 নারী ক্রীড়াবিদ অংশ নেন সেখানে।
আর্টনা সামিটের উদ্বোধন শেষে তারা দেখা করেন কাতার ফাউন্ডেশনের সিইও শেখা হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে। এ সময় ফুটবল এবং ক্রিকেটের নানা বিষয় নিয়ে আলোচনা হয় তাদের মাঝে। ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নারীরা যাতে আরও ভালো করতে পারে এজন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। নারী অ্যাথলিটদের অনুশীলন সুবিধা বাড়ানো এবং জিমনেশিয়াম ও ডরমেটরি নির্মাণ করে দেওয়ার কথা বলেন শেখা হিন্দ বিনতে হামাদ আল থানি। আবারও ক্রিকেটের খবর। 2 ম্যাচ পাতানোর পর পাকিস্তানে ভিন্ন একদিন পার করলেন রিশাদ হোসেন। পিএসএলে মুলতান সুলতানসের বিপক্ষে বল হাতে বেশ খরুচে ছিলেন তিনি, তবে লাহোর কালান্দার্সের হয়ে 45 রান দিলেও 2 উইকেট শিকার করেছেন টাইগার স্পিনার। 3-1-3, 3-2-6, 3-3-8। 3-এর ঘরের এই নামটায় ভুল খুঁজে পেতে কোনো গণিত বিশারদের প্রয়োজন নেই। তবে যদি ফিগারগুলো মেলানো হয় রিশাদ হোসেনের পিএসএল ক্যারিয়ারের সঙ্গে, তাহলে সেটা একেবারে নির্ভুল। পাকিস্তান সুপার লিগে রিশাদের প্রথম 2 ম্যাচ কেটেছে স্বপ্নের মতো, তবে মুলতানে এসে দৃশ্যপটে রদবদল। 7ম ওভারে এসে যেভাবে শুরু করেন লাহোর কালান্দার্স লেগি, তাতে অনেকে ধরেই নিয়েছিলেন মধুচন্দ্রিমা শেষে হয়তো কঠিন বাস্তবতার মুখেই পড়েছেন পিএসএলে লাল সবুজের একমাত্র প্রতিনিধি। প্রবাদে আছে সকালের সূর্য দেখে নাকি সারাদিনের ভবিষ্যৎ বলে দেয়া যায়। তবে কি প্রথম ওভারে 10 রান দেয়া রিশাদের মুলতানের রাতটা হতে চলেছে বিষাদে ঠাসা? যদিও ভক্ত হৃদয় এমন কিছু বিশ্বাস করতে চায় না মোটেও, কিন্তু কি আর করার। দ্বিতীয় ওভারে 12 রান দেয়া রিশাদ হোসেনকে নিয়ে সত্যিই তখন ভালো কিছুর প্রত্যাশা ছিল কঠিন। প্রথম 2 ওভারে 22 রান দিয়ে বসা রিশাদ হোসেন খোলস ছেড়ে বেরিয়ে আসেন তৃতীয় ওভারে। মুলতান সুলতানসের 2 ব্যাটার তখন লাহোর কালান্দার্স বোলারদের কাছে মূর্তিমান আতঙ্ক। শাহিন আফ্রিদি থেকে হারিস রাউফ সবাই হয়েছেন কচুকাটা, কিন্তু পরিস্থিতি বদলে দেন লাল সবুজ স্পিনার। উসমান খানকে আউট করে ভাঙেন 70 রানের জুটি। একই ওভারে শেষ বলে চান্স ক্রিয়েট করেছিলেন ইয়াসির শাহ, তবে নো ম্যানস ল্যান্ডে পড়ায় বেঁচে যান তিনি। উইকেট পেলেও চতুর্থ ওভারে রিশাদের উপর চড়াও হন অ্যাস্টন টার্নার। 6 দিয়ে শুরু, এরপর 4। শেষটা খুবই বাজে হওয়ার ইঙ্গিত, তবে তার স্পিন ভেলকিতে পড়ে যান অজি ব্যাটার। উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। 4 ওভারে 45 রান দিয়ে পিএসএল এর তৃতীয় ম্যাচ শেষ করেন রিশাদ। একই ম্যাচে তুলনামূলক খরুচে বোলিং করেও রিশাদই হয়েছেন লাহোর কালান্দার্সের টপ উইকেট টেকার। এস এম ইকবাল, সময় সংবাদ। ডিপিএলে বাইলস পরিবর্তনের অভিযোগ অস্বীকার করল মোহামেডান, বরং বিশেষ পরিস্থিতির কারণে তাওহিদ হৃদয়ের 1 ম্যাচ নিষেধাজ্ঞা কমানো হয়েছে বলে দাবি করেছেন ক্লাবটার ক্রিকেট কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু। এদিকে হৃদয় ইস্যুতে দলের ওপর কোনো প্রভাব পড়ছে না বলে জানিয়েছেন তার সতীর্থ রনি তালুকদার। দেশসেরা আম্পায়ারের সঙ্গে তর্ক, এরপর গণমাধ্যমে উদ্ভট বক্তব্য। হৃদয়ের জন্য বড় শাস্তি ছিল প্রত্যাশিত। 2 ম্যাচের নিষেধাজ্ঞা এসেছিল ঠিকই, তবে এই ক্রিকেটার যেন সব নিয়মের ঊর্ধ্বে। 1 ম্যাচ পরেই মোহামেডানের জার্সিতে ফেরেন হৃদয়। কিভাবে শাস্তির পরিমাণ কমলো সেই ব্যাখ্যা নেই। সিসিডিএম এর সভা না ডেকেই টুর্নামেন্টের বাইলস পরিবর্তন হয়ে গেছে অদৃশ্য শক্তিতে, যদিও এই সবই অস্বীকার করলো সাদা কালো শিবির। বাইলস কোনো সংশোধন হয় নাই, এটা প্লেয়ারদের এটা টেকনিক্যাল কমিটির একটা ব্যাপার আছে যে 7 পয়েন্ট, যেহেতু তার 2+5 7 হয়ে গেছে, সে একটা ম্যাচ সাসপেন্ড হয়। এটা এখন তার সে যেহেতু একটা ক্ষমা চেয়ে ক্রিকেট বোর্ডে বা আম্পায়ার্স কমিটিতে একটা চিঠি দিছে এবং এই ক্ষমাটা তাকে করা হয়েছে, হ্যাঁ, বিশেষ বিবেচনা। এবং এটা কিন্তু বলে দিছে এটা শুধু তার জন্য না, এটা পরবর্তী যে টিমগুলো আছে তা এই সুবিধাগুলো সেই টিমগুলো একইভাবে পাবে। মোহামেডান কর্তা অস্বীকার করলেও বাইলস পরিবর্তন হয়েছে ঠিকই, তবে তা কিভাবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিকে হৃদয় ইস্যুতে যখন বিতর্ক বাড়ছে, তখন মোহামেডানের মাথায় শিরোপার সমীকরণ। এই ইস্যু দলে প্রভাব রাখছে কিনা এই প্রশ্ন করা হলো তারই সতীর্থকে। জানি 1 ম্যাচ ও ব্যান্ড হয়েছে, দেন ওর আরেকটা শাস্তি হওয়ার
আর কি হতে পারে এটা শুনছি, বাট যে 2 ম্যাচ ব্যান সেটা কিন্তু আমরাও জানি না, কারণ এটা কোচ জানতে পারে, ম্যানেজার জানতে পারে, ক্লাব জানতে পারে, কিন্তু আমরা প্লেয়াররা কিন্তু ওইটা নিয়ে আর চিন্তা করিনি। প্লেয়াররা প্রফেশনাল হিসেবে খেলতেছে এখানে, কারণ এখানে অনেক ধরনের কথাই হবে, কারণ এই ধরনের কথা আমাদেরকে মেনে নিতেই হবে, কারণ ওই যারা দর্শক আছে তারাই আমাদেরকে ভালোবাসা দিবে, তারাই আমাদেরকে সাপোর্ট করে, তারা আমাদেরকে নিয়ে কথা বলে, কারণ তারা আমাদেরকে ভালোবাসে বলে এই কথাগুলো ওনারা বলে। তারকা খচিত দল গড়েও এবারের ডিপিএল এর পয়েন্ট টেবিলে আবাহনীর চেয়ে পিছিয়ে সাদা কালো শিবির। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। নিজেকে ভাগ্যবান বলবেন নাকি অভাগা, এই উত্তরটাই হয়তো খুঁজছেন অমিত হাসান। দেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত খবর রাখেন যারা, তাদের কাছে এই নামটা বেশ পরিচিত। সবশেষ জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ রান ও সেরা গড়, তারপরও কেন অমিতের ডাক আসে না জাতীয় দলে? প্রথম শ্রেণীর ক্রিকেটে 5 বছরের অভিজ্ঞতা অমিতের। প্রতি আসরেই দুর্দান্ত ছিলেন এই ব্যাটার। সবশেষ এনসিএল এর লঙ্গার ভার্সনের সর্বোচ্চ রান সংগ্রাহক অমিত। 78 গড়ে 2 সেঞ্চুরি আর 550-তে নামের পাশে রান 785, আছে ডাবল সেঞ্চুরিও। সাদা বলেও দারুণ এই ক্রিকেটার। টি-20-তে উপেক্ষিত থাকলেও 50 ওভারের ফরম্যাটে প্রমাণ দিয়েছেন নিজের সামর্থ্যের। এবারে ডিপিএল এর সেরা ব্যাটারদের একজন তিনি। সুপার লিগের দ্বিতীয় রাউন্ড শেষে 1 সেঞ্চুরি আর 250-তে রান 505। এত কিছুর পরও জাতীয় দলের ডাক না পাওয়াকে কিভাবে দেখছেন অমিত? জাতীয় দলের যে বিষয়টা সেটা নিয়ে তত বেশি চিন্তা করছি না, আপাতত ঢাকা প্রিমিয়ার লিগ খেলছি সেটা নিয়ে মনোযোগ দিচ্ছি। মনে হয় না আমার কোনো আক্ষেপ আছে। সবসময় তো প্রত্যেকটা ক্রিকেটারেরই স্বপ্ন থেকে ন্যাশনাল টিমে খেলার, তো আমারও আশা আছে। হোপলেস হওয়ার কিছু নেই, সামনে ইনশাল্লাহ সুযোগ আসবে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে অমিতকে না দেখে অনেকেই অবাক হয়েছেন। দ্বিতীয় টেস্টের আগেও আলোচনায় তিনি। সুযোগের অপেক্ষায় অমিত, তবে নেই কোনো উচ্চাশা। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শান্তর ইনজুরিতে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তাকে আর ডাকেননি নির্বাচকরা। ব্যাখ্যা দিয়েছিলেন তাকে নিয়ে তাড়াহুড়া না করার। প্রিমিয়ার লিগ বলেন, এনসিএল বলেন, তো তার আগে এইচপিতে খুব ভালো একটা প্রিপারেশন ছিল, খুব ভালো ক্যাম্প ছিল, তো এখানে নিজেকে তৈরি করতে পেরেছি। যখন সুযোগ আসবে সেই সময় পার্টিকুলার টাইমে আমি নিজেকে কিভাবে মেলে ধরতে পারছি সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় এখনও অনেক কিছু পারফরমেন্স করা বাকি আছে, তো সেটা নিয়ে চিন্তা করছি। একজন ক্রিকেটারকে তখনই করতে হবে মূল্যায়ন যখন তিনি থাকবেন ফর্মের তুঙ্গে। ফর্ম হারিয়ে ফেললে তখন আক্ষেপ করা ছাড়া আর কিছুই বাকি থাকবে না অমিতের মতো ক্রিকেটারের কাছে। এখন দেখার অপেক্ষা জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অমিতের ওপর নির্বাচকদের সুদৃষ্টি পড়ে কিনা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। লা লিগায় রাতে আরও এক চ্যালেঞ্জের সামনে বার্সেলোনা। শিরোপা লক্ষ্যে এগিয়ে যাওয়ার মিশনে এবার তাদের সামনে রিয়াল মায়োর্কা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়াতে বড় জয় তুলে নিতে চায় কাতালানরা। ম্যাচ শুরু হবে রাত 1:30। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচ শুরু রাত 1টায়। লা লিগায় একটু একটু করে স্বপ্ন পূরণের পথে হাঁটছে বার্সেলোনা। প্রতিটা ম্যাচ যেন এক একটা ফাইনালের মঞ্চ। তারুণ্যদীপ্ত একটা দল নিয়ে সে চ্যালেঞ্জ উতরে যাওয়ার চেষ্টা করছেন হ্যান্সি ফ্লিক। লিগে এবার তাদের সামনে বাধা মায়োর্কা। 32 ম্যাচে 73 পয়েন্ট বার্সেলোনার, 4 পয়েন্ট পিছিয়ে 69 পয়েন্ট রিয়াল মাদ্রিদের। একটা ভুল ভেঙে দিতে পারে শিরোপার স্বপ্ন, তাই তো কোনো ভুল করতে চান না কোচ। সেল্টা ভিগোর বিপক্ষে সবশেষ লা লিগার ম্যাচটা একই সঙ্গে স্মরণীয় ও আক্ষেপের হয়ে আছে বার্সেলোনার কাছে। পিছিয়ে পড়েও ফেরান তোরেস, রাফিনিয়া, দানি ওলমো ম্যাজিকে জয় পেয়েছিল কাতালানরা। তবে একই সঙ্গে মেলে দুঃসংবাদও। বা পায়ের ইনজুরিতে পড়ে 3 সপ্তাহের জন্য ছিটকে গেছেন আক্রমণ ভাগের মূল ভরসা রবার্ট লেভানডস্কি। 25 গোল করে এই মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরার পোলিশ তারকা। তাকে ছাড়াই লিগে মায়োর্কা, কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলান বাধা পাড়ি দিতে হবে বার্সাকে। হ্যান্সি ফ্লিকের সেই দুশ্চিন্তা কাটাতে বদ্ধপরিকর এক ঝাঁক তরুণ। মায়োর্কা ম্যাচে আক্রমণ ভাগে লেভানডস্কির জায়গায় খেলবেন স্প্যানিশ ফরওয়ার্ড ফেরান তোরেস। অ্যাটাকিং মিডফিল্ডে তাকে সহায়তা করবেন রাফিনিয়া, ফার্মিন লোপেজ ও ইয়ামাল। দীর্ঘদিন পর ইনজুরি থেকে টার স্টেগান ফিরলেও তাকে মাঠে নামানোর সম্ভাবনা ক্ষীণ।
বার্সেলোনার মাঠে ৩২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সাথে থাকা মায়োরকাও যে ছেড়ে কথা বলবে না সেটা জানেন ফ্লিক, তবে পরিসংখ্যানও পাশে পাচ্ছেন তিনি। সবশেষ গেল ডিসেম্বরে খেলা মায়োরকার বিপক্ষে ম্যাচে ৫-১ গোলের বড় জয় পেয়েছিল বার্সা। দুদল এখন পর্যন্ত খেলেছে ৭৪টি ম্যাচ, এর মধ্যে ৪৫ জয়ে এগিয়ে আছে কাতালানরাই, ১৭ জয় আছে মায়োরকার, ড্র হয়েছে ১২টি ম্যাচ। আরেক ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। টানা কয়েক ম্যাচে জয়ের ছন্দে আছে সিটিজেনরা। ৩৩ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রেখেছেন গার্দিওলা। সামনে আছে এফএ কাপের সেমিফাইনালও, যেটা এই মৌসুমে একমাত্র ভরসা পেপের কাছে। ক্রিস্টাল প্যালেসের পর এভারটনকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে সিটি। জানুয়ারিতে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট থেকে যোগ দেয়া ওমর মারমুশ এই মৌসুমে ছুটছেন দুর্দান্ত গতিতে। হোম ম্যাচে এখন পর্যন্ত 6 গোল করেছেন তিনি। তবে গ্রোইন ইনজুরিতে ছিটকে গেছেন এদারসন, তার পরিবর্তে খেলবেন স্টেফান ওর্তেগা। পুরো মৌসুমের জন্য আগে থেকেই ছিটকে গেছেন নাথান একে। হল্যান্ড ও জন স্টোনসকেও আরও কয়েক ম্যাচে পাবেন না গার্দিওলা, তবে মাত্রই ফেরা ম্যানুয়েল একেনজি থাকবেন গার্দিওলার শুরুর একাদশে। পারভিন আক্তার, সময় সংবাদ। পাকিস্তান টেস্ট দলের সাবেক কোচ জেসন গিলেস্পির বকেয়া অর্থ পরিশোধের দাবি প্রত্যাখ্যান করেছে পিসিবি। উল্টো অস্ট্রেলিয়ান এই কোচ চুক্তি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছে পাক বোর্ড। বিবৃতি দিয়ে বকেয়া বেতন চাওয়া নিয়ে গিলেস্পির অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলেও জানিয়েছেন তারা। পাকিস্তান ক্রিকেটে কোচ আসা যাওয়া নতুন কিছু নয়। অভ্যন্তরীণ কোন্দল দলটির এগিয়ে যাওয়ার পথে বড় অন্তরায়, তবে তাতে টনক নড়ে না কোনো পক্ষেরই। নিজেদের মাঝে কাদা ছোড়াছুড়িতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে দেশটির ক্রিকেটের। বোর্ডের মাঝে অন্তর্কোন্দলের কারণে ভালো মানের কোচরাও এখন পাকিস্তানের দায়িত্ব নিতে আগ্রহ দেখায় না। বিতর্কে জড়ানো নতুন কিছু নয় পিসিবির জন্য। এবার কোচের পাওনা পরিশোধ করা নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০২৪ সালের এপ্রিলে দেশটির টেস্ট দলের দায়িত্ব নিয়ে আসেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার জেসন গিলেস্পি। তার অধীনে কয়েকটি সিরিজ খেলে ম্যান ইন গ্রিন, তবে দলের বাজে পারফরম্যান্স ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে ৮ মাসও টিকতে পারেননি। বোর্ডের সঙ্গে মতের অমিল ও দলের পরিবেশ অবনতি হয় গেল ডিসেম্বরে দায়িত্ব ছেড়ে দেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের আগে তার চলে যাওয়ায় বিপাকে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অন্তর্বর্তীকালীন কোচ করা হয় আকিব জাভেদকে। এতদিন নীরব থাকলেও কদিন আগে মুখ খুলেছেন গিলেস্পি। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে গিলেস্পি দাবি করেন তিনি এখনও পিসিবির কাছে পারিশ্রমিকের কিছু অর্থ পান, যেটা দিতে গড়িমসি করছে বোর্ড। তার এজেন্ট বোর্ডের HR বিভাগে এ নিয়ে ইমেইলও করেছে। তবে পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ ও অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পির বকেয়া বেতন না পাওয়ার এমন অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে পিসিবি। বোর্ডের দাবি চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই গিলেস্পি নিজেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন। সে কারণে বরং তারই বোর্ডের কাছে 4 মাসের বেতন পরিশোধ করা উচিত। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল, যদি বোর্ড গিলেস্পিকে বরখাস্ত করে তবে তাকে 4 মাসের বেতন দিতে বাধ্য থাকবে। কিন্তু যদি গিলেস্পি নিজে থেকে চাকরি ছেড়ে দেন তাহলে তাকে 4 মাস আগে নোটিশ দিতে হবে এবং বোর্ডকে 4 মাসের বেতন পরিশোধ করতে হবে। যেহেতু তিনি কোনো ধরনের নোটিশ না দিয়ে চাকরি ছেড়েছেন, তাই গিলেস্পিকেই বরং বোর্ডকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। নিজেদের অবস্থানে অনড় দুপক্ষই। এখন দেখার বিষয় তারা সমঝোতায় পৌঁছাবেন নাকি আইনি প্রক্রিয়ায় যাবেন। যে পথেই যান না কেন তাতে সুনাম ক্ষুণ্ণ হবে পাকিস্তানের ক্রিকেটেরই। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 70 অথবা 280 সকালে হয়তো খুব হার্ড হয়ে আসবে, তো ওই সময়টা আমাদের একটু খুব ক্যালকুলেটিভভাবে ব্যাটিং করা লাগবে। ঝড় বৃষ্টির পর আলোক স্বল্পতায় স্থগিত ফেডারেশন কাপের ফাইনাল। 1-1 সমতায় খেলা। বসুন্ধরা কিংস ও আবাহনীর হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে সিদ্ধান্ত জানাবে বাফুফে। এবং প্রধান উপদেষ্টার সঙ্গে দোহায় আর্থনা সম্মেলনে অংশ নিলেন দেশের 4 নারী ক্রীড়াবিদ। প্র্যাকটিস ফ্যাসিলিটিস ও আবাসন ব্যবস্থা উন্নয়নে সহযোগিতার আশ্বাস কাতারের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।